কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ঢাকার অবস্থা তো দেখছিনি। কার্যত মানে দুটো শহর কোলাপস করেছে, বহু ছোট ছোট শহরও কোলাপস করে ফেলেছে। প্রথমে চট্টগ্রাম, পরে ঢাকার অধিকাংশ রাস্তা তো ডুবে গেল। এখন একদিন মানে আজকে বৃষ্টি নেই, গতকালকেও বিকেল থেকে নাই, কিন্তু তারপরে দুটি শহর এখনও পরিপূর্ণ জাগিয়ে দেওয়ার প্রস্তুত হয়েছে যে মানে একটা নর্মালসিতে ফিরবে কীরকম করে। এই পরিস্থিতির সৃষ্টি হলো কেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেই ছোট শহরগুলোর কথা বললেন না, সেই জায়গা থেকেই কথাটা শুরু করি। বাংলাদেশের যতগুলো শহর এলাকা আছে, প্রত্যেকটা শহর এলাকাতে এখন জলাবদ্ধতা হয়, এবং এটা আমার মানে বেশ অনেক দিন যাবৎ নগর নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি বললাম 2016, 17, 18 এই সময়গুলোতে সারা বাংলাদেশের অনেকগুলো মিউনিসিপ্যালিটিতে আমরা কাজ করতে গিয়েছি, এবং সেখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা সিটিতেই যারা টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি এবং মেয়ররা যারা ওই সময় ছিলেন, তারা প্রত্যেকেই বলেছে আমাদের জলাবদ্ধতা হয়, আমাদের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প দেয়া হোক। এখন এবার আসি ঢাকা এবং চট্টগ্রামের ক্ষেত্রে। এটা সারা বাংলাদেশের একই অবস্থা, অর্থাৎ আমরা প্রথমত আমাদের জল নিষ্কাশনের যে পদ্ধতি, প্রাকৃতিক যে পদ্ধতিটা ছিল, সেটাকে মানে ধ্বংস করি, পরবর্তীতে আমরা আবার জলাবদ্ধতা নিরসনের জন্য প্রকল্প চাই। এটা একটা নর্মাল একটা ফেনোমেনা হিসেবে দাঁড়িয়ে গেছে। আর চট্টগ্রামের কথাটা বিশেষভাবে বলা দরকার। চট্টগ্রামে আপনারা খেয়াল করে দেখবেন যে 1995 সালে প্রথম ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি হয়, এবং সেই সময়টাতে পূর্ণাঙ্গ ড্রেনেজ মাস্টার প্ল্যানটা বাস্তবায়নের জন্য প্রাক্কলিত যে ব্যয় ধরা হয়েছিল, সেটা ছিল 350 কোটি টাকা। এবং 2017 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 21 বছর 22 বছরের মতো এই যে সময়কালটা, এই সময়কালটাতে ড্রেনেজ মাস্টার প্ল্যানের একটি কম্পোনেন্টও বাস্তবায়ন করেনি। ফলে দীর্ঘদিন ধরে এরকম একটা নির্লিপ্ত নগর শাসন, নগর অথরিটিগুলো যে বসবাস করছিল, তার মধ্য দিয়ে চট্টগ্রাম শহর একেবারেই খারাপ অবস্থায় চলে যায়। প্রত্যেকটা বছর সেখানে গলা সমান পানি হয়, কোনো কোনো জায়গায় কোমর সমান পানি হয়। চট্টগ্রাম হালির শহর, আগ্রাবাদ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি এলাকা, বাকলিয়া, প্রত্যেকটা এলাকাতেই জলাবদ্ধতা তৈরি হয়। এখন জলাবদ্ধতার চট্টগ্রামের যে বিষয়টা, এটা একটু বলি, তারপর ঢাকায় ফিরে আসব। চট্টগ্রামের বিষয়গুলো হচ্ছে এরকম যে এখানে দেলোয়ার ভাইও আছেন, যে পাহাড় থেকে যে নেমে আসে যে পানি, এবং সেটা বঙ্গোপসাগরে যায় অথবা কর্ণফুলী নদীতে যায়। কোনো কারণে যদি জোয়ার থাকে সেই সময়, তাহলে চট্টগ্রামের অবস্থা একেবারেই খারাপ হয়ে পড়ে, তখন একেবারে গলা সমান পানি হয়ে যায়। কিন্তু 2017 সালের পর থেকে যে নতুন যে প্রকল্পগুলো নেওয়া হলো, আজ পর্যন্ত সেগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। যে কারণে আপনি দেখলেন এই বছরও আমরা কিন্তু নাকাল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এবার আসি ঢাকা শহরের অবস্থায়। ঢাকা শহরে বিগত অনেক বছর যাবতই আমি খেয়াল করছি যে 50 থেকে 55 মিলিমিটার বৃষ্টিপাত যদি দিনে হয়, তাহলে কোনো কোনো এলাকা ডুবে যায়। কিন্তু এই বছর বৃষ্টিপাত একটু বেশি হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে। একদিনে 97-98 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। কোনো কোনো হিসাবে আমি দেখলাম যে 33-34 ঘন্টায় 150 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। ফলে এই যে পরিমাণ পানি এখানে অ্যাকুমুলেটেড হয়, এই অ্যাকুমুলেটেড ওয়াটার যেটা আছে, সেটাকে ড্রেন আউট করার মতো ক্যাপাসিটি ঢাকা শহরের নেই। এটা হচ্ছে বটম লাইন কথা। আমাদের খালগুলো সংকুচিত হয়েছে, কোনোটা বেদখল হয়েছে, কোনোটা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবার ড্রেনগুলো যেগুলো তৈরি হয়েছে, সেই ড্রেনগুলোতেও এই পানিগুলো ক্যাপাসিটি নাই যে এত পরিমাণ পানি বের করে দেওয়ার মতো। আর আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে নগরায়নের যে প্রক্রিয়া, এখানে মানে হার্ড কনক্রিট দিয়ে সারফেসটা ঢেকে আছে। ফলে আগে যে প্রাকৃতিক ভূমি থাকতো, ঘাস, লতাপাতা, গাছপালা, পানি একটা নিচু এলাকায় আসতে একটু সময় নিত, এখন কিন্তু আর সময় নেয় না, সে গড়িয়ে তাড়াতাড়ি চলে আসে। এটাকে বলে রান অফ ওয়াটার। এই রান অফ ওয়াটারের যে অ্যাকুমুলেশনটা, এটা খুব দ্রুত রাস্তায় চলে আসে। এখন কোনো কারণে যদি রাস্তার দুই পাশে যে ড্রেনগুলো থাকে আমাদের ফুটপাতের নিচে এবং আন্ডারগ্রাউন্ড স্টর্ম সুয়ারেজের যে লাইনগুলো থাকে, এগুলো কোনো কারণে যদি
ব্লক থাকে, কোনো কারণে যদি পলিথিন বা অন্যান্য ওয়েস্ট দ্বারা মানে বড় কঠিন বর্জ্য দ্বারা যদি বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু পানি আরও স্লো হয়ে যায়, আরও ধীর গতিতে পানি নিষ্কাশিত হয়। তো এই যে ধীর গতিতে পানি নিষ্কাশিত হয়, এটা তো আর মানে ওই এতগুলো পানি তখন আর সামাল দিতে পারে না, তখন সারা ঢাকা শহর প্লাবিত হয়ে যায়। আমরা এবার দেখলাম ঢাকা আসলে, আপনি যদি পানি নিষ্কাশনের দিক থেকে চিন্তা করেন, ঢাকাকে আসলে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্বাংশ, একটা হচ্ছে পশ্চিমাংশ। আপনি পূর্বাংশের অবস্থা দেখেন, এইবার যাত্রাবাড়ি থেকে শুরু করে ডেমরা, তারপরে এদিকে মালিবাগ মগবাজার থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে একেবারে ওদিকে উত্তরার 1 নম্বর সেক্টর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি উঠেছে এবং এখানে জলাবদ্ধতা হয়েছে। তো এখন এই যে আমার কথা হচ্ছে যে ওয়াটারের যে চ্যানেলটা, যে চ্যানেল দিয়ে পানিটা বের হয়ে নদীতে যাবে, এখানে কোনো একটা জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটা কিন্তু অবস্ট্রাক্টেড হয়ে যায়, সেখানে ওয়াটার লগিং তৈরি হয়ে যায়।